আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে না এবং কারচুপি হলে ভোট বাতিলের বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও উপদেষ্টা পরিষদে অনুমোদন। হবিগঞ্জের চা বাগানগুলোতে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। জামালপুরের সরকারি ভবনের সীমানা প্রাচীরের কারণে 10 বছর ধরে অবরুদ্ধ বিজন দেবের পরিবার দেয়াল পারাবার করছেন মই দিয়ে। এবং লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদি খানের সাধু সংঘ পরিণত হয় বাউল সাধক এবং ভক্তদের মিলন মেলায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে না এবং কারচুপি হলে ভোট বাতিলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া গৃহকর্মী ও নাবিকদের সুরক্ষা দিয়ে শ্রম আইনের সংশোধনীয় অনুমোদন দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল জানান, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন এমদাদুল্লাহ বাবু। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। এতে 2টি আইনের অনুমোদন এবং 3টির নীতিগত অনুমোদন দেয়া হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়, যেখানে বাতিল করা হয় ইভিএমে ভোট গ্রহণ, যুক্ত করা হয় নিরাপত্তা বাহিনী হিসেবে সেনা, নৌ ও বিমান বাহিনীকে। নতুন অধ্যাদেশ অনুযায়ী প্রবাসীদের পাশাপাশি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন নির্বাচনী কাজে জড়িতরা। দেশি বিদেশি সকল আয়ের উৎস এবং সম্পদের পরিমাণ ইসিকে জানাতে হবে প্রার্থীদের। নির্বাচনের নিরাপত্তায় বডি ক্যামেরার পাশাপাশি ড্রোন ব্যবহার করতে পারবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, ভোট গণনায় গণমাধ্যমের উপস্থিতিও নতুন আরপিওতে রাখা হয়েছে। বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না, সেটা ইনক্লুড করা হয়েছে। আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সমস্ত কিছু নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব। একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া শ্রমিক অধিকার নিশ্চিতে শ্রম আইন সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে সভায়। লেবার ল এখন থেকে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। লেবারের ডেফিনেশনকে এক্সটেন্ড করা হয়েছে। গৃহ পরিচারক যারা আছেন, নাবিক যারা আছেন, তারাও এখন লেবার হিসাবে লেবার লয়ের প্রোটেকশন পাবেন। ব্ল্যাক লিস্টিং একটা প্রথা ছিল যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকতো তারা ব্ল্যাক লিস্ট করতো এবং তারা অন্য কোথাও চাকরি পেত না। ব্ল্যাক লিস্টিংকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বৈঠকে বাংলাদেশে অবস্থানরত দেশি বিদেশি নাগরিকদের দুর্নীতি তদন্তের ক্ষমতা দিয়ে সংশোধন করা হয়েছে দুদক অধ্যাদেশ। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপনে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ এবং জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে আলাদা গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশের নীতিগত অনুমোদনও দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ড, তুরস্ক, অস্ট্রেলিয়া এবং চীনের বিশেষজ্ঞদের সহায়তা নেয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। হবিগঞ্জের চা বাগানগুলোতে যোগাযোগ ব্যবস্থার নাজুক দশা। বাগানের মাটির রাস্তাগুলো এতটাই খানাখন্দে ভরা যে প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের। বিশেষ করে পারকুল দারাগাঁও রাস্তাটি অবিলম্বে সংস্কার করে আশেপাশের 15টি গ্রামের মানুষের ভোগান্তি কমানোর দাবি এলাকাবাসীর। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগান থেকে দারাগাঁও চা বাগান সহ হবিগঞ্জের প্রায় সব চা বাগানে যাওয়ার পথ এমনই ভয়াবহ। খারাখন্দে ভরপুর এসব রাস্তা দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। একবার বৃষ্টি হলে রাস্তায় জমে থাকে পানি। অতিরিক্ত কাদায় চলাচল দুষ্কর হয়ে পড়ে।
এর মধ্যেই চলাচল করে ট্রাক্টর সহ ভারী যানবাহন। বিরাট কষ্টের জায়গা, গাড়ি ঘোড়া মিলে না, আমরা যে কষ্ট হয়ে চলতেছি এলাকাত কোনো কেউ দেখে না, আমরা মেম্বার আছে আমরা কিচ্ছু তো হয় না, রাস্তা করতে হয় একটু খারাপ রাস্তা। গত কতদিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সে অনেক পয়সা করে লাগছে, কিন্তু ওই রাস্তার কারণে রাস্তাটা এমন ভাবে হয়েছে যে এটা সীমার বাইরে। চেয়ারম্যান এবং এমপি সাহেব মানে প্রায় আয়রা আইলে করে কইব আমরা রাস্তাঘাট কইটা দিব, কিন্তু বুট নিয়ে আয়রা পরে দেখা যায় আমরা সাথে এরা করে বেইমানি। আগে গাড়ি আইতো, এখন আয় না, রাস্তাঘাট ভাঙ্গিয়া এমন অবস্থা হইছে আমরা চলাচলে অনেক কষ্ট হয়। এলজিইডি বলছে কামাইছড়া পার্কুল রাস্তাটি মেরামতের পরিকল্পনা রয়েছে, সামনের প্রকল্পে এই কাজ হাতে নেওয়া হবে। 70% রাস্তায় কাঁচা রয়েছে। এই কাঁচা রাস্তাসমূহ প্রয়োজনীয়তার নিরিখে স্থানীয় জনগণের চাহিদার প্রেক্ষিতে উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করা হবে। এসব রাস্তা সংস্কারে বেশ কয়েকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানায় চা বাগান সংশ্লিষ্টরা। বাগানের পর থেকে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, অত্যন্ত নাজুক অবস্থা, যার কারণে হচ্ছে আপনার এই পার্কুল চা বাগান, দেন হচ্ছে মণিপুর, তারপর হচ্ছে শ্রীবাড়ি এবং দারাগাঁও প্রায় 10 থেকে 15,000 মানুষের হচ্ছে এখানে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হয়। মানুষের ভোগান্তি কমাতে দ্রুত যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগের গুঞ্জনকে ভিত্তিহীন এবং অসত্য বলে জানিয়েছেন দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সেফাত। এনসিপির যুগ্ম সদস্য সচিবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংসের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সঠিক নয়। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির সূত্রের বরাত দিয়ে পাটোয়ারীর পদত্যাগের সংবাদ প্রকাশ করা হয়। জামালপুরের সংস্কৃতিপল্লী নির্মাণের সময় প্রাচীর তুলে একটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা বিজন কুমার দেব ও তার পরিবার। দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। জামালপুর থেকে লুৎফর রহমানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। জামালপুর শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী পাড়া, এখানেই বাস করেন বিজন কুমার দেব, যার জীবন এখন অবরুদ্ধ। 10 বছর আগে সংস্কৃতি পল্লী কালচারাল ভিলেজের নির্মাণ শুরু হয়। ওই সময় শত অনুরোধ করেও এলজিইডি ও ঠিকাদার প্রতিষ্ঠান তার চলাচলের রাস্তা রাখেনি। 10 বছর ধরে নিজের বাড়িতে মই বেয়ে দেয়াল টপকে যাতায়াত করেন বিজন কুমার দেব। সংস্কৃতি পল্লী 10 বছর ধরে আমাদের রাস্তাটা বন্ধ করে দিয়েছে এবং আমার এই চঙ্গ দিয়ে যাতায়াত করতে হয় প্রতিদিন। এইভাবে জীবনযাপন করছি এবং আমাকে যে কষ্ট দিচ্ছে এটা মানবাধিকার সংস্থার মানুষের কাছে আমি পৌরসভার কাছে জানাইছি, ডিসির কাছে জানাইছি, তারা এর কোনো প্রতিকার পর্যন্ত করেনি। দেয়াল নির্মাণের পর থেকেই বিজনের পরিবার বিচ্ছিন্ন জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। পানি বের হওয়ার পথ না থাকায় তাদের বাড়ি প্রায় জলাবদ্ধ থাকে। প্রতিবেশীরা জানান, পরিবারটির অন্যান্য সদস্যদের নিরাপত্তার কারণে ভাড়া বাড়িতে রাখতে হয়েছে, কিন্তু বিজন বাপদাদার ভিটে ছেড়ে যেতে রাজি নন। আমরা কোন যুগে বসবাস করতেছি যে একটা লোক সে কি বড় অপরাধ করছে যে এইভাবে থাকবো। ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে একটা অনুরোধ জানাচ্ছি যে তার এই দুরবস্থা থেকে আপনারা যেভাবে পারেন তাকে অবসান করেন। এটা দৃশ্য দেখলে যে কোনো বিবেকবান মানুষের বিবেককে নাড়া দিবে। আমরা মনে করি যে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে তার যাতায়াতের একটা রাস্তা বের করা দেওয়ার দাবি করছি। তবে অভিযোগ অস্বীকার করে এলজিইডি বলছে, এ বিষয়ে কোনো আবেদন পাননি তারা। বিজন কুমারের কাছ থেকে আমরা কোনো আবেদন পাইনি। এর পরবর্তীতে যদি কোনো আবেদন পাই তাহলে আমরা সরজমিনে পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেব। বিজন কুমার দেবের পরিবারের নিরাপদ যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চিবরদান। সকাল 9টায় বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে এ উৎসব শুরু হয়। এ উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সেজে বিহারে উপস্থিত হন বরগুনা, তালতলী এবং কুয়াকাটার শত শত রাখাইন নরনারী। এ সময় তারা ধর্মীয় শঙ্খরাজ, উইকো ইন্দা, মহাথেরোকে নগদ টাকা, নতুন পোশাক, আগরবাতি,
মোমবাতি সহ বিভিন্ন প্রকার উপহার সামগ্রী প্রদান করেন। এর আগে ২৮ বৌদ্ধকে স্মরণে ২৮ বৌদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান এবং অষ্ট পরিষ্কার দান করা হয়। তুলাতলী বৌদ্ধ বিহারের সভাপতি মং তেন চীনের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিনভর চলবে এ উৎসব। ফকির লালন সাইজির জীবন দর্শন, মানবপ্রেম এবং লালন গীতির মর্মবাণীকে তুলে ধরতেই মুন্সিগঞ্জের সিরাজদি খানে অনুষ্ঠিত হল সাধু সংঘ। লালন শাহর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই সঙ্গীত আসরে দেশের নানা প্রান্ত থেকে বাউল সাধক ও ভক্তরা অংশ নেন। মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নিপুণের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার লতবদি ইউনিয়নের দোসরপাড়া গ্রামের পদ্মহেম ধামে বসেছিল বাউল সাধকদের মিলন মেলা ও সাধু সংঘ। দিনভর ছিল লালনের গান ও তার দর্শন নিয়ে আলোচনা। পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। প্রত্যেকটি বিষয়ের মধ্যে সৌন্দর্য আছে, সৌন্দর্যটা আবিষ্কার করার শক্তি নিজের মধ্যে থাকতে হবে। যদি না থাকে সেটা চর্চার মধ্য দিয়ে মানুষ পায়। আমাদের ইচ্ছা যে আমরা ওই চর্চাটা করে পেতে চাই, নাকি আমরা যে অন্ধত্ব নিয়ে আছি, আমরা যে ভাবনা নিয়ে আছি, সেই ভাবনা আমাদের সন্তুষ্ট রাখবে এবং সেটা নিয়েই আমরা জগৎ দেখবো, ওটা বন্ধ, ওটা ঠিক নয়। এই বিবেচনার চেয়ে আসলে নিজেকে শুদ্ধ করা সবচেয়ে বড় কাজ। সেই শুদ্ধতা আসে সুন্দরের চর্চা। দিনব্যাপী সাধু সঙ্গে লালন গীতি পরিবেশন করেন দেশের বরেণ্য বাউল শিল্পীরা। লালনের গানের বাণী কেবল সঙ্গীত নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার প্রেরণা যোগায়। গানে গানে বাউল শিল্পীরা সেই কথাই বলেন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। প্লাস্টিকের বিকল্প ব্যবস্থা ও পরিবেশ বান্ধব পণ্যের প্রচারে বগুড়ায় অনুষ্ঠিত হল প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী। বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত প্রদর্শনীতে অংশ নেয় রাজশাহী এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ৯টি স্টল। এসব স্টলে প্লাস্টিক পণ্যের বিকল্প নিয়ে হাজির হন উদ্যোক্তারা। বগুড়া থেকে আজিজুর হাকিম রুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এই আয়োজন, যেখানে স্থান পেয়েছে পাটের ব্যাগ, সুপারি পাতার তৈরি প্লেট, চামচ, মাটির তৈরি আসবাবপত্র সহ দারুণ সব পরিবেশ বান্ধব পণ্য। প্রদর্শনীর উদ্বোধন শেষে জেলা প্রশাসক জানালেন, প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ পেতে সহায়তা দেবেন তারা। হাউজিং গুলা যে আছে, অ্যাপার্টমেন্ট গুলো আমরা যদি কিছু লিফলেট দেই, তারপর মাইকিং করেন, এই অফিসের অধীনে যে জেলা অফিসগুলো আছে সব অফিসকে আপনারা অ্যাক্টিভ করেন। প্রদর্শনীতে অংশ নেওয়া উদ্যোক্তারা জানান, এমন আয়োজনের মাধ্যমে তারা ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পাচ্ছেন। আমি নতুন উদ্যোক্তা, আমার একটা বড় বোন আছে, ওর সঙ্গে আমার যোগাযোগ হয়। ও বলছে যে তুমি বসে আছো, আমার অবসর টাইমে কিছু একটা ইয়ে নেই। আমার কাছে খুব পছন্দ, আমি বাসায়ও নিজে নিজে অনেক কিছু বানাই। প্লাস্টিকের বিকল্প ব্যবহারের জনপ্রিয়তা পেলে পরিবেশের ক্ষতি অনেকটাই কমে যাবে বলে জানালেন দর্শনার্থীরা। পলিথিন আসলে ইউজ করা উচিত না, পরিবেশের কোনো ক্ষতি করবে না। এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে দেশটা আরো উন্নত হবে। প্লাস্টিকের ব্যবহার কমাতে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনার কথা জানায় পরিবেশ অধিদপ্তর। বিভিন্ন ধরনের কার্যক্রম, সচেতনতামূলক প্রোগ্রাম, মোবাইল কোর্ট এবং অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে। প্লাস্টিকের ব্যবহার বন্ধ হলে দূষণ যেমন কমবে, তেমনি আগামী প্রজন্ম পাবে একটি সুরক্ষিত সবুজ ভবিষ্যৎ। এমনটাই আশা প্রদর্শনীতে অংশ নেওয়া প্রত্যেকের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
নিউ ইয়র্কে ট্যাক্সি চালিয়ে গড়েছেন বিশ্ববিদ্যালয় সহ 8টি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার প্রতি এমন অনুরাগের স্বীকৃতি হিসেবে মোশাররফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশি ফোরাম। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক মোশাররফ হোসেন জানান, এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি 10টি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের জুস সেন্টারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা জানানো হয়। এ সময় তাকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মোশাররফ হোসেন খান চৌধুরী এক অনুপ্রেরণার নাম। এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ফোরাম ইনকের নেতারা সহ প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষ সংগঠনের পক্ষ থেকে মোশাররফ হোসেন খান চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এবার খেলার খবর। টানা 4 ওয়ানডে সিরিজে পরাজয়ের পর জয় পেল বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে 179 রানের বিশাল ব্যবধানে হারিয়ে 2-1 সিরিজ জিতল টাইগাররা। প্রথমে ব্যাট করে সাইফ হাসান এবং সৌম্য সরকারের 50-তে 8 উইকেটে 296 রান সংগ্রহ করে মিরাজ তাওহিদরা। জবাবে বাংলাদেশের স্পিন জাদুতে 117 রানে অল আউট ক্যারিবিয়ানরা। ম্যাচ সেরা সৌম্য সরকার আর সিরিজ সেরা রিশাদ হোসেন। পরাগারমানির রিপোর্ট। মিরপুরের যে বধ্যভূমিতে রানের ফুল ফোটালো বাংলাদেশ, সিরিজ নির্ধারণী ম্যাচে সেই পিচেই অল্প রানে কুপকাত ওয়েস্ট ইন্ডিজ। এতে 2024 সালের মার্চ মাসের পর আবারও ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। 297 রানের টার্গেটে সিরিজ জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশের স্পিনেই ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে নাসুম আহমেদ ঘূর্ণি জাদুতে নাস্তানাবুদ তারা। 35 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। নাসুমের পাশাপাশি তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ আর সিরিজ সেরা রিশাদ হোসেন উইকেট শিকারে নামলে 97 রানে 9 উইকেট হারিয়ে 100 রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে সফরকারীরা। আকিল হোসেনের দৃঢ়তায় 117 রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। তাদের হারে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিকরা। হাসান মিরাজ So many things to be proud of. এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং এ নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নাকানি চোবানি খাইয়ে সাইফ হাসান ও সৌম্য সরকারের 4 ছক্কার ফুলঝুরিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তাদের ব্যাটে চলতি বছর প্রথম 50 রানের দেখা পায় বাংলাদেশের ওপেনিং জুটি। 45 ইনিংস পর ওয়ানডে ক্রিকেটে 100 রানের জুটি গড়ে উদ্বোধনীতে। তাছাড়া ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি টাইগারদের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি। বিধ্বংসী ব্যাটিংয়ে 25 ওভার 2 বলে 176 রানে থামে সাইফ সৌম্যের জুটি। রোস্টন চেজের বল ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন 72 বলে 80 রান থাকা সাইফ হাসান। সেঞ্চুরির পথেই ছিলেন সৌম্য সরকার, কিন্তু 86 বলে 91 রান করে আউট হন তিনি। 9 রানের আক্ষেপে পড়তে হয় সৌম্যকে। শেষ পর্যন্ত 296 রানের বড় পুঁজি পায় 8 উইকেট হারানো বাংলাদেশ। পরে এই রানই জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করেন টাইগার স্পিনাররা। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে না এবং কারচুপি হলে ভোট বাতিলের বিধান রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও উপদেষ্টা পরিষদ অনুমোদন। হবিগঞ্জের চা বাগানগুলোতে যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা, চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। জামালপুরের সরকারি ভবনের সীমানা প্রাচীরের কারণে 10 বছর ধরে অবরুদ্ধ বিজন দেবের পরিবার, দেয়াল পারাবার করছেন মই দিয়ে। এবং লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদি খানের সাধু সংঘ পরিণত হয় বাউল সাধক এবং ভক্তদের মিলন মেলায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।